আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার আর্থিক অবস্থা বিবরণের ধারাবাহিকতা অনুসারে আমার আজকে করানোর কথা তোমাদের হচ্ছে কি উদাহরণ ৫। তো আজকে আমরা উদাহরণ ৫টা নিয়ে আলোচনা করব। আর অঙ্ক শুরু করার আগে আমি এটা বলবো যে উদাহরণ ৫টা কিন্তু বড় অঙ্ক এবং এখানে সব ধরনের সমন্বয় দেওয়া আছে। তো এই অঙ্কটা যদি আমরা প্র্যাকটিস করি বেশি বেশি তাহলে আমরা কিন্তু আর্থিক অবস্থা বিবরণীর অনেক কিছুই সলভিং শিখে যাব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমরা ফার্স্টে কি করব বলতো? আমরা অবশ্যই ফার্স্টে অঙ্কটা ফুল পড়ে নিব যে কোন এন্ট্রিটা আমার কোন জায়গায় যাচ্ছে, তাই না? তো চলো শুরু করি। ফারহানা এন্টারপ্রাইজের নিম্নোক্ত রেওয়ামিল ও সমন্বয় সমূহ বিবেচনা পূর্বক 2017 সালের 30শে জুন সমাপ্ত বছরের, দেখো এখানে পয়েন্ট টু বি নোটেড, এই অঙ্কটা কিন্তু 2017 সালের 30শে জুন। দ্যাট মিনস এই অঙ্কটা আমার বছরকাল শুরু হয়েছে বা হিসাবকাল শুরু হয়েছে কোন সাল থেকে? 2016 সালের জুলাই 1 থেকে, তাই না? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 12 মাস। তার মানে 12 মাসে কি 1 বছর। আমার এই অঙ্কের আমি একটু নোটেড রাখি। আমার এই অঙ্কের হিসাবকাল শুরু হয়েছে এখানে একটু লিখতেছি আমি 2016 জুলাই 1 থেকে, আর সমাপ্তকাল হচ্ছে 2017 জুন 30। ঠিক আছে, এটা আমি ব্র্যাকেটে একটু লিখে রাখলাম যেন তোমাদের কি বুঝতে সুবিধা হয়। তো আমার এই অঙ্কের সময়কাল হচ্ছে 2017 সালে 30শে জুন সমাপ্ত বছরের জন্য আমরা প্রস্তুত করব কি কি? আমাদের 3টা আইটেমস আছে, সেটা হচ্ছে বিশ্বদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আরেকটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো দেখো, দেনাদার ও পাওনাদার এটা কোথায় যাবে? এই দুটো বরাবরই দেনাদার ও পাওনাদার চলে যাবে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদ দেনাদার, আর পাওনাদার হচ্ছে কি আমাদের চলতি দায়। তারপর দেখো দালান কোঠা, দালান কোঠা কোথায় যাবে? দালান কোঠা যাবে হচ্ছে আমাদের স্থায়ী সম্পদে আর্থিক অবস্থা বিবরণীতে। তারপর দেখো সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতিটা আমাদের কোথায় যাবে? সাধারণ সঞ্চিতিটা আমাদের যাবে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীতে। মালিকানা সত্ত্ব বিবরণীতে যোগ করে আমরা দেখাবো, ঠিক আছে? তারপর দেখো হাতে নগদ, হাতে নগদ কি আমাদের চলতি সম্পদ। তারপর হচ্ছে মূলধন, মূলধন আমাদের সরাসরি চলে যাবে মালিকানা সত্ত্ব বিবরণীতে। উত্তোলন, উত্তোলন কোথায় যাবে বলতো? অবশ্যই উত্তোলন আমার কি মালিকানা সত্ত্ব বিবরণীতে যাবে। সেটা কি মূলধন থেকে আমরা কি বাদ দিব সকল ধরনের উত্তোলন, সেটা হোক নগদ উত্তোলন, আর এটা হোক কি পণ্য উত্তোলন। তারপর দেখো প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য কোথায় যাবে? বিশদায় বিবরণীর বাদ বিক্রিত পণ্যের ব্যয় পোর্শনে যাবে। ক্রয় ও বিক্রয় সেম ভাবে বিশদায় বিবরণীতে ফার্স্টে আমরা বিক্রয় দিয়ে শুরু করব, তারপরে ক্রয় যাবে হচ্ছে আমার কি বাদ বিক্রিত পণ্যের ব্যয় পোর্শনে। তারপর দেখো দালানের মেরামত, দালানের মেরামত এটা যাচ্ছে হচ্ছে আমার পরিচালন ব্যয়তে, সরাসরি এটা পরিচালন ব্যয়তে চলে যাবে। তারপর দেখো জাহাজ ভাড়া, জাহাজ ভাড়াটা কিন্তু আমার বলতো কোথায় যাবে? এটা কিন্তু তোমরা পরিচালন ব্যয়তে দিয়ে দিও না, কারণ জাহাজ ভাড়াটা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়তে যাবে, ঠিক আছে? তারপর দেখো শুল্ক, শুল্ক এখানে ডেবিট একটা টাকা দেওয়া আছে, তার মানে এই শুল্কটাকে আমরা কোথায় লিখবো? শুল্কটাকে আমরা বাদ বিক্রিত পণ্যের ব্যয়ের পোর্শনেই নিয়ে যাব। তারপর দেখো ডক চার্জ, ডক চার্জটা আমার অবশ্যই এটাও কি দেখো আমদানি শুল্ক, তারপর হচ্ছে তোমার জাহাজ ভাড়া, মজুরি, এই সবগুলো কোথায় আসবে? বিক্রিত পণ্যের বাদ বিক্রিত পণ্যের ব্যয় পোর্শনে আসবে, ঠিক আছে? তারপর দেখো বেতন ও সম্মানী, এটা আমার পরিচালন ব্যয়, বেতন সবসময় কি পরিচালন ব্যয়তে বসে। সাধারণ খরচ, সাধারণ খরচটাও আমার পরিচালন ব্যয়তে বসবে। তারপর দেখো ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত কোথায় বলছে? ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে এটা আমার দায়, তো ব্যাংক জমাতিরিক্তটা আমার যাবে চলতি দায়তে, মানে আর্থিক অবস্থা বিবরণীতে। তারপর দেখো বীমা প্রিমিয়াম, বীমা প্রিমিয়ামটা হচ্ছে আমার পরিচালন ব্যয়, এটা আমার পরিচালন ব্যয়তে বসবে। লিগাল চার্জ ও কুড়িন সঞ্চিতি, দেখো লিগাল চার্জ এটা আমার পরিচালন ব্যয়তে চলে যাবে।
আর কুড়ির সঞ্চিতিটা আমাদের অবশ্যই কি এই যে আমার বোর্ডে যে ক্যালকুলেশনটা দেওয়া আছে এভাবে করে আমরা ক্যালকুলেশন করে কুড়ির সঞ্চিতির অ্যামাউন্টটা কোথায় বসাবো, পরিচালন ব্যয়তে বসাবো। যখন আমরা অঙ্ক করব তখন আমরা দেখে নেব যে কোন জিনিসটা কোন জায়গায় যাবে। তারপর দেখো বিজ্ঞাপন, বিজ্ঞাপন আমার পরিচালন ব্যয়। বিবিধ ক্ষতি, দেখো বিবিধ ক্ষতি হচ্ছে কি আমার আমাদের দুইটা বিষয় বিবরণীতে আমাদের কি আছে, একটা অপরিচালন আয় আরেকটা আছে অপরিচালন ব্যয়। তো অপরিচালন ব্যয়তে আমার বিবিধ ক্ষতিটা চলে যাবে। তারপর দেখো ব্যাংক জমা অতিরিক্ত সুদ, এটাও আমার অপরিচালন ব্যয়তে যাবে। তারপর দেখো প্রাপ্ত বার্তা, যেহেতু আমরা এটা পেয়েছি এটা আমাদের কি হবে, অপরিচালন আয় হবে। তারপর দেখো ভ্রমণ খরচ, এটা আমার পরিচালন ব্যয়। প্রাপ্ত বাড়ি ভাড়া, যেহেতু আমি এটা পেয়েছি তো এটা আমার হবে অপরিচালন আয়তে যাবে। তারপর দেখো আয়কর, আয়কর মানে কি ইনকাম ট্যাক্স, আয়করটা আমার সরাসরি চলে যাবে মালিকানা সত্ত্ব বিবরণীতে, কারণ এটা ব্যক্তির সাথে কি জড়িত, মানে কোম্পানির মালিক তার কি ইনকাম ট্যাক্স দিবে, কি সরকারকে ইনকাম ট্যাক্স দিবে। তো যার জন্য এই এন্ট্রিটা সরাসরি আমার মালিকানা সত্ত্ব বিবরণী থেকে চলে যাবে এবং অবশ্যই এটা বাদ হবে, কারণ ইনকাম ট্যাক্স দেওয়ার ফলে কি তোমার মালিকানা সত্ত্ব বিবরণীর মালিকানা সত্ত্বের পরিমাণ কি কমেছে, কারণ সরকারকে ট্যাক্স দেওয়ার ফলে স্বভাবতই তোমার কি নগদ অর্থের পরিমাণ কি কমবে, তাই এটা বাদ যাবে। ঠিক আছে, আমরা কিন্তু ফার্স্টেই রাওমিলের কোন এন্ট্রি গুলো কোথায় যাবে এটা কিন্তু আমরা জেনে নিলাম। আচ্ছা, এখন চলো আমরা সমন্বয়ের এন্ট্রি গুলো করি। আমরা সবাই জানি রাওমিলের এন্ট্রি গুলো একবার যায় আর সমন্বয়ের এন্ট্রি গুলো কি দুইবার যায়, তাই না? এখন দেখো এখানে সমন্বয় কি বলা হয়েছে, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1000 টাকা, যেটা হিসাবভুক্ত হয়নি। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন যেটা কি হিসাবভুক্ত হয়নি, তার মানে আমরা উত্তোলন নামেও কিন্তু একটা এন্ট্রি কি রাওমিলে পেয়েছিলাম, সেটা কোথায় যাবে, সেটা অবশ্যই আমরা মালিকানা সত্ত্ব বিবরণী মূলধন থেকে কি বাদ উত্তোলন দিব, তাই না? তো এই যে উত্তোলন 35,000 টাকা, এটা কি আমার নগদ উত্তোলন, আর সমন্বয় বলা আছে কি পণ্য উত্তোলন, তাই এই 35,000 টাকা আর এই 1,000 টাকা যোগ করে এই 36,000 টাকা হচ্ছে আমি কি মূলধন থেকে উত্তোলন বাদ দিয়ে নিব। যখন অঙ্ক করব তখন আমরা ক্লিয়ারলি মেনশন করে দিব যে নগদ 35,000 টাকা, পণ্য উত্তোলন কত 1,000 টাকা, দেন আউটার কলামে আমরা 36,000 টাকা নিয়ে যাব আর সেটা উত্তোলন থেকে বাদ দিয়ে নিব। এখন আমরা সবাই জানি যে সমন্বয়ের এন্ট্রি গুলো কি দুইবার যায়, তো একবার তো আমি দেখলাম কোথায় গেল, একবার মালিকানা সত্ত্ব বিবরণীতে গেল, আরেকবার দেখো যেহেতু আমি পণ্য উত্তোলন করেছি তো এটা অবশ্যই সরাসরি কি ক্রয়ের সাথে কি জড়িত, তাই আমরা ক্রয়ের সাথে কি বাদ পণ্য উত্তোলনটা দিয়ে নিব। বিশদায় বিবরণীতে বাদ বিক্রিত পণ্যের ব্যয় পোর্শনে যে ক্রয় আছে, অবশ্যই যেহেতু আমি পণ্য উত্তোলন করেছি মানে আমার কোম্পানিতে যে স্টক ছিল স্টকের থেকে আমি 1,000 টাকার পণ্য তুলে নিয়েছি, তার মানে কি 1,000 টাকার পণ্য কি আমার কমে গেল, তাই অবশ্যই সেটা আমি কি ক্রয় থেকে কি বাদ দিয়ে নিব। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই 1,000 টাকাটা সমন্বয়ের দুইবার কোন জায়গায় গেল আমরা কিন্তু সেটা জেনে নিলাম। ফার্স্টে হচ্ছে ক্রয় থেকে বাদ পণ্য উত্তোলন 1,000 টাকা বাদ দিব, আর সেকেন্ড আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে পণ্য উত্তোলন লিখে 1,000 টাকা কি মূলধন থেকে বাদ দিয়ে দিব। ক্লিয়ার? এখন দেখো এখানে অলিখিত আন্তঃফেরত ও বহি ফেরত যথাক্রমে 4,000 ও 2,000 টাকা। আমরা জানি আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত আর বহি ফেরত মানে হচ্ছে কি ক্রয় ফেরত। ঠিক আছে, এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখো আন্তঃফেরত 4,000 টাকা আর বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত হচ্ছে 2,000 টাকা। তার মানে এই ফেরত দুইটাকে আমরা যথাক্রমে বিশদায় বিবরণীতে বিক্রয় থেকে কি বাদ আন্তঃফেরত আর ক্রয় থেকে কি লিখবো বাদ বহি ফেরত, এভাবে করে কি বাদ দিয়ে আমরা লিখবো। এখন আমরা সবাই জানি যে সমন্বয় এন্ট্রি দুইবার যায়। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে আন্তঃফেরত আমরা আরেকবার কার সাথে থেকে বাদ দিব আর বহি ফেরত আবার কার কাছে গিয়ে বাদ দিব। আমি একটা সহজ হিসাব বলি, আমরা জাবেদা করেছি তাই না, জাবেদা চ্যাপ্টারে কি আমরা জাবেদা করেছি। আমরা সবাই জানি আমরা যখন পণ্য ক্রয় করি, ঠিক আছে, যখন পণ্য ক্রয় করা হয়, পণ্য ক্রয় করা হলে বাকিতে পণ্য ক্রয় জাবেদা কি বলতো? বাকিতে পণ্য ক্রয় জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, যেহেতু আমি বাকিতে পণ্য ক্রয় করেছি এটা আমার ডেবিট, আর হচ্ছে পাওনাদার হিসাব কি আমার, পাওনাদার হিসাব হচ্ছে আমার ক্রেডিট। ঠিক আছে, যেহেতু আমি বাকিতে পণ্য ক্রয় করেছি। এখন সেম ভাবে আমি যদি বাকিতে পণ্য বিক্রয় করি সেক্ষেত্রে আমার কি হয়, দেনাদারের পরিমাণ বাড়ে, বাকিতে পণ্য বিক্রয় করার ফলে কি আমার দেনাদারের পরিমাণ বাড়ে, তাই সেক্ষেত্রে আমার দেনাদার হিসাব ডেবিট, আর যেহেতু আমি পণ্য বিক্রি করে ফেলেছি তাই আমার বিক্রয় হিসাব কি হচ্ছে ক্রেডিট হচ্ছে। এই জিনিসটা আমি এই জন্যই লিখালাম। দেখো
আমরা কিন্তু দেখো ক্রয় 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 আরেকটা কি ক্রয় ফেরত, তাই না? আমি এখন পণ্য ক্রয় করেছি, পণ্য ক্রয় করার পর আমি যখন সে পণ্যটা ফেরত পাঠাই, ফেরত কার কাছে পাঠাবো? আমি অবশ্যই আমি পাওনাদারের কাছেই ফেরত পাঠাবো, তাই না? তাই ক্রয় ফেরত বা বই ফেরত অবশ্যই কি পাওনাদারের কাছে কি সাথে জড়িত, কারণ পণ্য ক্রয় করেছি আমি, সেই পণ্য এখন সেটা নষ্ট হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, এখন সেটা আমি ফেরত পাঠালাম, তো ফেরত পাঠাবো কাকে? সেম আমি পাওনাদারের কাছেই কি পাঠাবো। তারপর এখন আমি পণ্য বিক্রি করেছি, এখন আমার দেনাদার বেড়েছে এবং বিক্রয় কি, যেহেতু পণ্য দিয়ে দিয়েছি তাই বিক্রয় কি কমে গিয়েছে। বাট এখন আমার দেনাদার যদি পণ্য নষ্ট হয়ে যায় বা যে কোনো কিছু হয়ে যায়, দেনাদার যদি আবার আমাকে পণ্য কি ফেরত পাঠায় দেয়, তো তখন সেক্ষেত্রে আবার কি হবে? বিক্রয় ফেরতটা কি অবশ্যই কি আমার দেনাদারের সাথে জড়িত। তাই এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে আমাদের সমন্বয়ে যে বলে দেওয়া হলো, এই যে অলিখিত আন্তঃফেরত, অলিখিত আন্তঃফেরত এটা আমার কার সাথে জড়িত হবে? অলিখিত আন্তঃফেরত হচ্ছে আমার বিক্রয়ের সাথে জড়িত, মানে দেনাদারের সাথে জড়িত। পণ্য বিক্রয় করেছিলাম, আমাকে ফেরত পাঠানো হয়েছে, তাই আমার কি দেনাদার থেকে কি দেনাদার কমে গেল, তাই দেনাদার থেকে আমি এই যে এই অ্যামাউন্টটা 4,000 টাকাটা এটাকে বাদ দিয়ে নিব। এটা অবশ্যই কি আর্থিক অবস্থা বিবরণী চলতি সম্পদ আর চলতি দায়ে যাবে। চলতি সম্পদে যাবে হচ্ছে দেনাদার থেকে বাদ ফেরত 4,000 টাকা, এটা দেখাতে হবে। আর হচ্ছে তোমার যেহেতু বই ফেরত 2,000 টাকা, এই 2,000 টাকাটাকে বই ফেরত মানে কি ক্রয় ফেরত, পণ্য ক্রয় করা হয়েছিল এখন সেটা ফেরত পাঠিয়েছি, কার কাছে ফেরত পাঠিয়েছি? পাওনাদারের কাছে ফেরত পাঠিয়েছি, তাই পাওনাদার থেকে কি আমি বাদ দিয়ে দিব 2,000 টাকা কি বই ফেরত। হয়তো এখন একটু অগোছালো লাগছে বুঝতে, কিন্তু যখন আমি মেইন অঙ্ক করাতে যাব তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে, তখন আবার এই জিনিসটা বুঝতে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এই যে অলিখিত আন্তঃফেরত আর বই ফেরতে কিন্তু এখানে জেনে নিলাম যে কিভাবে কিভাবে বসবে অঙ্কে, আমরা বাকিটা জানতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই জিনিসটা, এই যে আন্তঃফেরত আর বই ফেরত, এই জিনিসটা যদি রাও মিলে দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা এত কিছু চিন্তা ভাবনা করতাম না, কারণ রাও মিলের এন্ট্রি কি একবারই যায়, আমরা একবার ক্রয় আর বিক্রয় থেকে বাদ দিয়ে দিলে আমাদের হিসাব কিন্তু ক্লোজ হয়ে যেত। বাট যেহেতু এই জিনিসটা সমন্বয় দেওয়া আছে, তাই এই জিনিসটাকে আমার দুইবার নিতে হবে, তার জন্য আমি একবার বিক্রয় এবং ক্রয় থেকে যথাক্রমে বাদ দেওয়ার পরে আবার কি চলতি দায় এবং চলতি সম্পদে কি দেনাদার আর পাওনাদার থেকে কি এই জিনিসটা বাদ দিয়ে নিব। তাহলে এভাবে করে আমাদের সমগ্র এন্ট্রি দুইবার পূর্ণ হলো। এখন দেখো বীমা প্রিমিয়াম 2017 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধিত মানে পরিশোধ করে ফেলেছে, কিন্তু আমার অঙ্ক কিন্তু 1 বছরের জন্য। দেখো আমি কিন্তু বোর্ডে এখানে লিখে রাখছি যে আমাদের অঙ্কের সময়কালটা শুরু হয়েছিল কবে। আমাদের অঙ্কের সময়কালটা শুরু হয়েছিল 2016 সালের জুলাই 1 থেকে এবং শেষ হয়েছে 2017 সালের জুন 30-এ, ঠিক আছে? এখন দেখো এখানে বীমা প্রিমিয়াম, আমি জাস্ট এখানে একটু দেখাই তোমাদের, মুছে ফেলবো নি। দেখো বীমা প্রিমিয়াম যদি এখানে 1500 টাকা দেওয়া আছে, এখন আমার অঙ্ক হচ্ছে কি 1 বছরের, আমার অঙ্ক কি 1 বছরের, কিন্তু এই 1500 টাকা পরিশোধ করা হয়েছে কত পর্যন্ত? 2017 সালের সেপ্টেম্বর পর্যন্ত, তার মানে কত মাস বেশি? গুনে দেখো কত মাস বেশি, জুলাই আগস্ট সেপ্টেম্বর, তার মানে 3 মাস বেশি, তার মানে কি 3 মাস অগ্রিম দেওয়া আছে, এখানে কি 3 মাস অগ্রিম দেওয়া আছে। তো আমরা ক্যালকুলেশনটা কিভাবে করবো জানো? এই যে 1500 টাকাটা আমার দেওয়া আছে, এটাকে আমি 12 দিয়ে ভাগ দিব, কারণ 1 বছরের অঙ্ক, 12 দিয়ে ভাগ দেওয়ার পর আমার 125 করে আসে। এখন আমি অগ্রিম দিয়েছি কত মাসের? অগ্রিম দিচ্ছি আমি 3 মাসের, তাই 3 দিয়ে আমি গুণ করে নিব, আমার চলে আসলো 375 টাকা। এই যে 375 টাকা, এটা কি আমি বাদ দিয়ে নেব। এটা যদি আমি 1500 থেকে বাদ দিয়ে নিই, তাহলে এই যে 1125 টাকা, এই 1125 টাকাই হচ্ছে আমার বীমা প্রিমিয়াম, মানে এই আমার হিসাবকালের অঙ্কের এই 1125 টাকায় কি আমার বীমা প্রিমিয়াম। তো এভাবে করে হচ্ছে আমাদের কি করতে হবে? হিসাব ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। তাহলে বীমা প্রিমিয়াম একবার যাচ্ছে হচ্ছে আমার পরিচালন ব্যয়তে বিশদ আয় বিবরণী, এবং আরেকবার কোথায় যাবে বলতো? আরেকবার যাবে হচ্ছে অগ্রিম, যেহেতু এটা আমার অগ্রিম বীমা প্রিমিয়াম, আমি অগ্রিম কত দিয়েছিলাম? অ্যামাউন্টটা 375 সামথিং, তাই না? একটু দেখে নেই। হ্যাঁ, 375 টাকা এটা অগ্রিম ছিল, তাই অগ্রিম বীমা প্রিমিয়াম আবার চলে যাবে কি
চলতি সম্পদে। ঠিক আছে, তাহলে আমরা দুইবার কোথায় যাবে, একবার হচ্ছে বীমা প্রিমিয়াম পরিচালন ব্যয়তে যাবে, আরেকবার হচ্ছে অগ্রিম বীমা প্রিমিয়ামটা কি চলতি সম্পদে যাবে। তারপর দেখো অব্যবহৃত মণিহারি 1000 টাকা, অব্যবহৃত মণিহারি কি 1000 টাকা। বাট খেয়াল করে দেখো আমাদের এই অঙ্কে কিন্তু কোনো মণিহারি, তাই ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যদি অঙ্কে সরাসরি মণিহারি না দেওয়া থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেই দেওয়া মিলে কি সাধারণ খরচ নামে একটা এন্ট্রি দেওয়া থাকবে। ঠিক আছে, তখন আমরা মণিহারি না পেলে আমরা কোথায় চলে যাব, সাধারণ খরচের কাছে চলে যাব। সাধারণ খরচ আমার এখানে দেওয়া আছে হচ্ছে 5000 টাকা, আর আমি কি অব্যবহৃত মণিহারি মানে যেটা আমি ব্যবহার করিনি সেটা 1000 টাকা, সেটাকে আমি মণিহারি সাধারণ খরচ থেকে কি মণিহারিটা বাদ দিয়ে নিব একবার পরিচালন ব্যয়তে, আর আরেকবার এই অব্যবহৃত মণিহারি আমার চলতি সম্পদে কি চলে যাবে। ঠিক আছে, এটা ক্লিয়ার। এখন আমরা যাচ্ছি দেনাদার 2000 টাকা অবলোপন করো। তার মানে কি এই যে দেনাদার 2000 টাকা অবলোপন করো এটা হচ্ছে আমার নতুন কুঋণ। ঠিক আছে, অঙ্কে কিন্তু কুঋণ সঞ্চিতি দেওয়া আছে, দেওয়া মিলে। তো আমরা নতুন কুঋণ 2000 টাকা পেয়ে গেলাম এবং অবশিষ্ট দেনাদারের 10% কুঋণ ও সন্দেহভাজন দেনা সঞ্চিতিকে ধরতে হবে। এই অঙ্কটা আমরা মেইন একদম অঙ্কে করব, কারণ এখন এটা যদি আমি মুখে বলি তোমরা কিছুই বুঝবে না। ঠিক আছে, তো এই পোর্শনটা আমি একটু হোল্ড রাখলাম, এটা আমরা ডিরেক্টলি অঙ্কে বুঝবো। তারপর দেখো সমাপনী মজুদ পণ্য 40,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 40,000 টাকা ফার্স্টে হচ্ছে আমরা বাদ বিক্রিত পণ্যের ব্যয়তে হবে, আর আরেকবার হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী চলতি সম্পদে হবে। ঠিক আছে, আমরা কিন্তু এখন অনেকটাই ক্লিয়ার অঙ্কে যে কোনটা কোন জায়গায় বসবে। এখন আমার মতে আমরা দেরি না করে সরাসরি কি অঙ্কে চলে যাই। ঠিক আছে, তাহলে দেখো আমার অঙ্কটা কি, ফারহানা এন্টারপ্রাইজ, ফার্স্টে টাইটেল দিয়ে দিবে ফারহানা এন্টারপ্রাইজ। কি করতেছি আমরা, বিশদ আয় বিবরণী 30শে জুন 2017 সালের সামান্ত বছরের জন্য প্রস্তুতকৃত। অবশ্যই এই ফরম্যাটটা সব অঙ্কে ব্যবহার করবে। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আমার বিক্রয় কত দেওয়া ছিল দেখো তো, বিক্রয় ছিল আমার 1,54,000 টাকা। তাহলে আমি এখানে সুন্দর করে 1,54,000 টাকা লিখছি। এখন আমার বিক্রয় থেকে কি যাবে বাদ, বিক্রয় ফেরত বা আন্ত ফেরত। এখন যেহেতু আমার অঙ্কে এখানে আন্ত ফেরতটাই লেখা আছে তাই আমি আন্ত ফেরতটাই লিখবো। আন্ত ফেরত ছিল আমার 4,000 টাকা, এটা কিন্তু সমন্বয় থেকে নিয়ে আসছি আমরা। তো এই 4,000 টাকাটা বাদ দিলাম, বাদ দেওয়ার পর দেখো আউটার কলামে আমার সরাসরি নিট বিক্রয় চলে যাচ্ছে হচ্ছে 1,50,000 টাকা। ঠিক আছে, আমি নিট বিক্রয়টা একটু হাইলাইট দিয়ে দিচ্ছি, নিট বিক্রয়। এখন আমরা কি করব, এখান থেকে আমরা দিব বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়তে ফার্স্টে আমরা লিখবো কি টাইটেলে প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য। দেখো প্রারম্ভিক মজুদ পণ্য এই অঙ্কে দেওয়া আছে 30,000 টাকা, তো আমি সেকেন্ড আউটার কলামে 30,000 টাকা নিচ্ছি। তারপরে আমি লিখবো ক্রয়, ক্রয় আমার দেওয়া ছিল 84,000 টাকা। এটা আমি ফার্স্ট আউটার কলামে লিখতেছি, ফার্স্ট ইনার কলামে, কারণ এখানে কি আমার ক্যালকুলেশন আছে, এখান থেকে আমি বাদ দিয়ে নিব। ফার্স্টে দেখো আমাদের সমন্বয় যেটা বলা আছে সেটাই আগে মানে ধাপে ধাপে করব। ঠিক আছে, তাহলে অঙ্ক কিন্তু ভুল কম হবে। ফার্স্টে আমাকে কিন্তু বলে দিয়েছিল যে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করেছিলাম 1,000 টাকা হিসাবভুক্ত হয়নি। ঠিক আছে, তাহলে আমি আগে কি বাদ পণ্য উত্তোলনটাকেই আগে করি, কারণ যেহেতু 1 নাম্বার সমন্বয়ে আমাকে পণ্য উত্তোলনের কথা কি বলা হয়েছে, তাই বাদ পণ্য উত্তোলন কত টাকা 1,000, এটা আমি বাদ দিয়ে নিলাম। এখন এটা কত হলো, 1,000 বাদ দিলে হয় 83,000। ওকে, তারপর দেখো আমরা বাদ দিব হচ্ছে কি আন্তঃফেরত বাদ দিয়েছি, সেম ভাবে এখানে বাদ দিয়ে দিব হচ্ছে আমি বই ফেরত। বই ফেরতের অ্যামাউন্ট ছিল আমার 2,000 টাকা, 2,000 টাকা বাদ দিলাম। বাদ দেওয়ার পর এখন আমার আর কিছু নেই বাদ দেওয়ার, তাই 83 থেকে 2,000 চলে গেলে আমার থেকে 81,000 টাকা। এই তো 81,000 টাকাটা আমি লিখে ফেললাম। এখন আমার আর কি কি আছে এখানে, এখানে আমার আর 3টা আইটেম আছে। একটা হচ্ছে জাহাজ ভাড়া, শুল্ক, আরেকটা হচ্ছে ডক চার্জ। এই সবগুলো এন্ট্রি কিন্তু আমার
বিশদ আয় বিবরণী ফরম্যাটে দেওয়া আছে, তাই ভুল হওয়ার কোনো প্রশ্নই আমি এখানে দেখি না। এখানে জাহাজ ভাড়া হচ্ছে 4000, শুল্ক হচ্ছে 1000, আর হচ্ছে ডক চার্জ হচ্ছে আমার 1700 টাকা। ঠিক আছে, ডক চার্জ হচ্ছে আমার 1700 টাকা। এখন এগুলা আমি কি যোগ করে ফেলবো? কি কি যোগ করব দেখো তো। যোগ করব আমি প্রারম্ভিক মজুদ পণ্যটা থেকে যোগ করব 30,000, 81,000, 4 আর 1 যোগ করলে হয় 5,000, আর হচ্ছে 1700। তাহলে টোটাল আমি পাচ্ছি 1,17,700 টাকা। 1,17,700 টাকা। এখন এটা শুধু লিখলেই হবে না, এখান থেকে আমার বাদ দিতে হবে কি, বাদ বিক্রিত বাদ সমাপনী মজুদ পণ্য, বাদ সমাপনী মজুদ পণ্য সেটা কত ছিল? 40,000 টাকা ছিল। এখন এটা আমি সরাসরি নিয়ে যাব 1,17,700 থেকে আমি যদি 40,000 বাদ দেই তাহলে আমার হয় 77,700 টাকা। ঠিক আছে, এখন দেখো আমরা জানি বিক্রয় থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয়, এই যে আমাদের বিশদ আয় বিবরণী করতে গেলে ফার্স্টে আমাদের মোট মুনাফা লাগবে, তারপর পরিচালন মুনাফা, তারপর লাগবে কি নিট মুনাফা। তো আমরা নিট বিক্রয় থেকে মানে বিক্রয় থেকে যদি এই পুরোটা বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই, তার মানে এই যে 1,50,000 টাকার থেকে আমি যদি 77,700 বাদ দেই তাহলে আমার মোট মুনাফা হচ্ছে 72,300 টাকা। 72,300, এটাই হচ্ছে আমার মোট মুনাফা। মোট মুনাফা তার মানে ফার্স্ট রাউন্ডটা আমার কমপ্লিট, মানে প্রথম ধাপটা বিশদ আয় বিবরণীর মোট মুনাফার প্রথম ধাপটা আমার কমপ্লিট। তোমরা সবাই একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে রাখো, আমি এটা মুছে আবার নেক্সট স্টেপে চলে যাব। ঠিক আছে, আমরা চলে আসলাম এখানে। মোট মুনাফা আমরা কত পেয়েছিলাম? 72,300। মোট মুনাফার পরে আমরা চলে যাব হচ্ছে বাদ পরিচালন ব্যয়। ঠিক আছে, এখন দেখো আমার এই অঙ্কে পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আছে। ফার্স্টেই আমরা লিখবো দালানের মেরামত। দালানের মেরামত সেটা হচ্ছে 2600 টাকা। যেহেতু এখানে কোনো ক্যালকুলেশন নেই তাই সরাসরি আমি সেকেন্ড আউটার কলামে বসাচ্ছি। তারপর আমি লিখবো বেতন ও সম্মানী। বেতন ও সম্মানী, আমার এই অঙ্কে বেতন আর সম্মানীতেও তেমন কিছু ছিল না, তাই আমি ডিরেক্টলি এটা সেকেন্ড আউটার কলামে বসাবো। তারপর আমি লিখবো সাধারণ খরচ। সাধারণ খরচ আমরা জানি আমাদের এই অঙ্কে সমন্বয় বলা আছে যে অব্যবহৃত মণিহারি 1,000 টাকা। তো আমার অঙ্কে সরাসরি মণিহারি নামে কোনো এন্ট্রি দেওয়া নেই, তাই আমি এখানে সাধারণ খরচের কাছে কি চলে যাব আমার অব্যবহৃত মণিহারি নিয়ে। তাহলে যেহেতু আমি সেটা ব্যবহার করিনি তাই অবশ্যই আমি কি সাধারণ খরচ থেকে কি এই অব্যবহৃত মণিহারিটা কি বাদ দিয়ে নিব। তাই আমি লিখে নিচ্ছি এখানে অব্যবহৃত মণিহারি সেটা ছিল 1,000 টাকা। যেহেতু আমি এটা বাদ দিচ্ছি তাই এখানে কি ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে সাধারণ খরচ থেকে যদি আমি অব্যবহৃত পণ্যের 1,000 টাকা বাদ দিই আউটার কলামে আমার সরাসরি চলে যাচ্ছে কত টাকা? 4,000 টাকা। ক্লিয়ার? আর এই অব্যবহৃত মণিহারিটাই কিন্তু আমাদের চলে যাবে হচ্ছে চলতি সম্পদে, সেটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীতে। তারপর দেখো আমি লিখবো বীমা প্রিমিয়াম। বীমা প্রিমিয়াম, বীমা প্রিমিয়াম কিন্তু সরাসরি আমাকে কিছু বলা ছিল না যে বীমা প্রিমিয়াম আসলে টাকাটা আমার অগ্রিম হয় নাকি বকেয়া আছে। আমরা সরাসরি এটা দেওয়া ছিল না, বাট আমরা একটা ক্যালকুলেশনের মাধ্যমে এটা বের করে নিয়েছি। আমাকে বীমা প্রিমিয়ামের সমন্বয়ে বলা ছিল যে 2017 সালে 30 সেপ্টেম্বর পর্যন্ত কি পরিশোধিত, মানে 2017 সালে 30 সেপ্টেম্বর পর্যন্ত সেটা পরিশোধ করা আছে। তার মানে আমার অঙ্কটা শুরু হয়েছিল 2016 জুলাই 1 আর শেষ হয়েছে 1 বছর 2017 জুন 30। তার মানে সময়কাল হচ্ছে 2016 থেকে 2017 জুন 30 পর্যন্ত। ঠিক আছে, এখন এক্সট্রা আমার কি ওভার দিয়ে দিতে টাকাটা। ওভার কত দিয়েছে? সেপ্টেম্বর পর্যন্ত দিয়েছে, তাহলে গুলো জুলাই
আগস্ট, সেপ্টেম্বর। তাহলে এক্সট্রা মানে অ্যাডভান্স কত টাকা, কত মাসে দেওয়া হয়েছে? অ্যাডভান্স 3 মাসে দেওয়া হয়েছে। তাই আমার এখানে বীমা প্রিমিয়াম ছিল 1500 টাকা। এখন যেহেতু আমি টাকাটা অ্যাডভান্স দিয়ে দিয়েছি, তাই অ্যাডভান্সের বাংলা কিন্তু হয় অগ্রিম। তাই আমি লিখে নিলাম এখানে অগ্রিম বীমা প্রিমিয়াম। এখন আমরা জানি না যে অগ্রিম বীমা প্রিমিয়ামটা আমরা আসলে কত টাকা দিয়েছি, 3 মাসে কত টাকা আসে, এটাই আমাদের কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো, এই যে 1500 টাকাটা, এটা কি এখানে সেপ্টেম্বরের টাকা সহ আছে। তাই আমরা 1500-কে ফার্স্টে 12 দিয়ে ভাগ দেব, কারণ অঙ্কর হিসাবকাল সবসময় 1 বছরের। তাই যাই করবো না কেন 12 দিয়ে আগে ভাগ করে নিব। 12 দিয়ে ভাগ করার পরে আমি 125 টাকা পেয়েছি। তার মানে প্রতি মাসে কি আমার বীমা প্রিমিয়ামের অ্যামাউন্ট দ্বারা 125 টাকা করে। এখন অ্যাডভান্স আমি কত মাসে দিয়েছি? 3 মাসে। তাই এই 125 টাকা আমি 3 দিয়ে কি গুণ করব? সেক্ষেত্রে আমার হচ্ছে এখানে 375 টাকা। এই 375 টাকার বীমা প্রিমিয়াম কি আমি 1500 টাকা থেকে কি বাদ দিয়ে নিব, কারণ এই বাকি যে 1125 টাকা, এটাই হচ্ছে আমার 1 বছরের বীমা প্রিমিয়ামের অ্যামাউন্ট। আমি আশা করি তোমাদের জিনিসটা বোঝাতে পেরেছি। তারপর এই যে বীমা প্রিমিয়াম, এই যে অগ্রিম বীমা, একবার কিন্তু বীমা প্রিমিয়াম কি পরিচালন ব্যয় থেকে বাদ দিলাম, আরেকবার এই অগ্রিম বীমা প্রিমিয়ামটাই আমার যাবে আর্থিক অবস্থা বিবরণীর চলতি সম্পদে। ঠিক আছে, তারপর দেখো লিগ্যাল চার্জ আমার দেওয়া ছিল 3000 টাকা। তো আমি লিখে নিচ্ছি এখানে লিগ্যাল চার্জ, সরাসরি এখানে 3000 টাকা লিখে নিচ্ছি, কারণ এখানে আমার কোনো ক্যালকুলেশন নেই। তারপরে দেখো আমি চলে যাব এখন এই কুড়িন সঞ্চিতির হিসাবে। ঠিক আছে, আমি একটু এটা বুঝি, কারণ এখানে আমার কুড়িনের হিসাবটা একটু আমি দেখাবো। কুড়িনের আমাদের দেখো বলেছে কি দেনাদারের 2000 টাকা অবলোকন করো, তার মানে এটা নতুন কুড়িন 2000 টাকা। ঠিক আছে, নতুন কুড়িন আমি দেখো এখানে নতুন অনাদায় পাওনা, তাই না? আমি এখানে ধরো এখানে তোমাদের বোঝানোর জন্য একটু লিখে রাখতেছি, এখানে এই অঙ্কে আমার নতুন কুড়িন 2000 টাকা। ঠিক আছে, পেয়ে গেলাম। আর অবশিষ্ট দেনাদারের উপর 10% কুড়িন ও সন্দেহভাজন কুড়িন সঞ্চিতি ধরতে হবে। ঠিক আছে, ওকে, ধরলাম। এখন এই অঙ্কে আমার দেনাদার দেওয়া আছে 20,000 টাকা। দেখো দেনাদার দেওয়া আছে কত? 20,000 টাকা। আমি এখানে লিখতেছি দেনাদার 20,000। ঠিক আছে, এটা এমনি একটা লিখলাম, চলো। এখন আমরা জানি যে আমাদের এই অঙ্কে সমন্বয় কিন্তু কি ছিল? আন্তঃফেরত ছিল। তাই আন্তঃফেরতটা আমি কি বলেছি? আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের জাবেদা কি বলতো? বিক্রয় ফেরতের জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব কি? ক্রেডিট। তার মানে বিক্রয় ফেরতটা সরাসরি কার সাথে জড়িত? বিক্রয় ফেরতটা সরাসরি দেনাদারের সাথে জড়িত। তাই আমার এই যে আন্তঃফেরত আসলো, মানে বিক্রয় ফেরত আসলো পণ্য, এই যে এই আন্তঃফেরতটা কি আমি বাদ দিয়ে নিব। কত টাকা? 4000 টাকা। এটা আমি দেনাদারের থেকে বাদ দিয়ে নিব। কত হলো এখানে? আমার 16,000 টাকা আসলো। ঠিক আছে, আমার অঙ্ক কিন্তু দেনাদার এখানেই থেমে নেয়। আমার দেনাদার কিন্তু এখানেই থেমে নাই। এখানে কিন্তু আমাদের কি বলা হয়েছিল আবার? নতুন অনাদায়ী পাওনার বলা হয়েছিল কত? 2000 টাকা। আমরা জানি আমরা কুড়ি সঞ্চিতি বের করতে হলে কি করতে হয়? দেনাদার থেকে যে টাকাটা আদায়যোগ্য না, যেমন নতুন কুড়ি, এই 2000 টাকা, এটাও কি আমার বাদ দিয়ে নিতে হবে। তাহলে আমি বাদ দিয়ে আমি পেলাম কত টাকা? এখানে 14,000 টাকা, তাই না? এখন আমরা মিলিয়ে দেখি কি বলতে। নতুন দেখো দেনাদারের 2000 টাকা অবলোকন করো। এই যে আমি দেনাদার থেকে 2000 টাকা নতুন ঋণ অবলোকন করেছি। এখন বাকি অবশিষ্ট দেনাদারের ওপর 10% কি করতে বলতে? কুড়ির সঞ্চিতি ধরতে বলতে। এই যে অবশিষ্ট দেনাদার, তার মানে এই যে অ্যামাউন্টটা আমরা পেলাম, এটাই কি আমার নিট দেনাদার। এটাই কিন্তু আমার নিট দেনাদারের অ্যামাউন্টটা কত টাকা? 14,000 টাকা। এই 14,000 টাকার উপরই আমি ধরবো কি? 10% ধরবো। কি ধরবো? 10% আমি পেয়ে যাব এখন নতুন কুড়ির সঞ্চিতির টাকাটা পেয়ে যাব। তাহলে 14,000-এর 10% আমি একটা শূন্য কমায় দিলে কত হয়? 1400। তার মানে এই যে 1400 টাকাটা, এটাই হচ্ছে আমার কি? নতুন কুড়ি
সঞ্চিতি আর সমন্বয়ের সরাসরি আমাকে বলা ছিল যে নতুন কুড়িনের অ্যামাউন্ট কত, 2000 টাকা। আর আমি নতুন করে সঞ্চিতির অ্যামাউন্ট পেয়ে গেলাম কত, 1400 টাকা। ঠিক আছে, এখন দেখো আমরা ফরম্যাট অনুযায়ী যদি অঙ্কে আগাই, আমার অঙ্কে কি অনাদায় পাওনা রঙে দেওয়া ছিল, ছিল না, তাই এটা বাদ, 1 নাম্বার লাইন বাদ। 2 নাম্বারে যাই, আমি কি অঙ্কে নতুন অনাদায় পাওনা ছিল আমার অঙ্কে? হ্যাঁ ছিল। কত টাকা ছিল? 2000 টাকা ছিল। তাহলে আমি এখানে লিখব নতুন কুড়ি কত টাকা, 2000 টাকা। এটা আমার কোথায় ছিল, সমন্বয়ে বলা ছিল। তারপর কি করব, তার সাথে যোগ করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই যে লিখতেছি আমি এখানে যোগ নতুন কুড়ির সঞ্চিতি, লিখি নতুন কুড়ির সঞ্চিতি কত টাকা, এই যে আমরা বের করছি নতুন কুড়ির সঞ্চিতি কত টাকা, 1400 টাকা। এই তো যোগ 1400 টাকা লিখতাম। এখন যেহেতু যোগ করব, যোগ করলে হয় আমার 3400 লিখতাম। এখন কি করব, আমি বাদ পুরাতন কুড়ির সঞ্চিতি, আমি এখন বাদ দিব পুরাতন কুড়ির সঞ্চিতি। পুরাতন কুড়ির সঞ্চিতিটা আমরা কোথায় পাবো, রাওয়া মিলে পাবো। দেখো সরাসরি রাওয়া মিলে পুরাতন কুড়ির সঞ্চিতি দেওয়া আছে 2500 টাকা। এই যে 2500 টাকা আমি নিয়ে আসলাম রাওয়া মিল থেকে, বাদ দিব তাই ব্র্যাকেটে লিখে দিলাম। এখন আমি যদি 3400 থেকে 2500 বাদ দেই, তাহলে আমি পেয়ে যাচ্ছি 900 টাকা। এই যে 900 টাকা, এটাই কিন্তু আমার কি, এটাই আমার কুড়ির সঞ্চিতির যে হিসাবটা, কুড়িনের যে হিসাবটা, সেটাই আমার আউটার কলামে আসলো। দেখো কত কিছু ক্যালকুলেশন করে কি আমি নিয়ে আসলাম। প্রথম ধাপটা কি, প্রথম ধাপটা হচ্ছে আমার নিট দেনাদার বের করতে হবে। প্রথম ধাপটা কি, আমার নিট দেনাদার বের করতে হবে। যখন আমি নিট দেনাদার পেয়ে যাব, তার মানে ওই অ্যামাউন্টের উপরই আমি নতুন কুড়ির সঞ্চিতি ধরতে পারবো। যেহেতু আমার অঙ্কে বলা হয়েছিল কি অবশিষ্ট দেনাদারের উপর 10% কুড়ির সঞ্চিতি ধরো, তাহলে আমি অবশিষ্ট দেনাদারের উপর কি 10% কুড়ির সঞ্চিতি ধরে আমি নতুন কুড়ির সঞ্চিতি পেয়েছি 1400 টাকা। এটাই আমি এখানে নিয়ে আসলাম, ফরম্যাট অনুযায়ী বসাইছি। 1 নাম্বারটা ছিল না, কুড়ির ছিল না, পুরাতন কুড়ির প্রশ্নে ছিল না, তাই 2 3 4 2 3 4 কে এখানে নিয়ে আসছি ফরম্যাট অনুযায়ী বসায়, জাস্ট অ্যামাউন্ট গুলো বসায় ক্যালকুলেশন করে আমি এখানে 900 টাকা পেয়েছি। কেমন? এখন আরেকটা জিনিস আমি বলি, এই যে এই এতটুকু দেখতে পাচ্ছ না, এই যে নিট দেনাদার পর্যন্ত পোর্শনটা, এই যে এতটুকু 14,000 পর্যন্ত, এই পোর্শনটা কিন্তু সেম টু সেম হুবহু এটা চলে যাবে আর্থিক অবস্থা বিবরণীর চলতি সম্পদের পোর্শনে। ঠিক আছে, তখন সেম ভাবে আমার কিন্তু নিট দেনাদারটাকে ওখানে দেখাতে হবে। তাই যখন আমরা কুড়িন করতে যাই, তখন কিন্তু এই দুইটা জিনিস আমাদের সলভ একসাথে হয়ে যায়। আমরা সেম ভাবে সেখানে দেনাদার লিখবো, দেনাদার থেকে আত্মফেরত বাদ দিব, সেখান থেকে নতুন কুড়িন বাদ দিব, সেখান থেকে আমি আবার নতুন কুড়িন সঞ্চিতিও বাদ দিব। ঠিক আছে, নতুন কুড়িন সঞ্চিতি বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা পাবো সেটা হবে আমার কি, সেক্ষেত্রে নিট দেনাদার। ঠিক আছে, অঙ্ক করতে গেলে আমরা ওটাও কিন্তু পারবো। এখন এতটুকু পর্যন্ত তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, আমি বোর্ডটা মুছে দিলাম কারণ আমার একদমই জায়গা নেই। ঠিক আছে, তারপর আমার পরিচালন ব্যয়তে ছিল বিজ্ঞাপন, আমি বিজ্ঞাপন দিয়ে লিখলাম কারণ এখানে কোনো বিলম্বিত বিজ্ঞাপন নামে কোনো এন্ট্রি ছিল না, তাই 5500 টাকা কি করতেছি আমি এখানে সরাসরি বসায় দিতেছি। তারপর হচ্ছে আমার এই অঙ্কে ভ্রমণ খরচ ছিল, তো আমি লিখে দিচ্ছি এখানে ভ্রমণ খরচ। ভ্রমণ খরচ ছিল হচ্ছে আমার 3300 টাকা, 3300 টাকা। ঠিক আছে, এখন আমরা যোগে যাব। ঠিক আছে, যোগটা আমরা দেখো আমার অঙ্কে 2600 টাকা ছিল হচ্ছে দালানের মেরামত, তারপর বেতন ও সম্মানী ছিল 18,000 টাকা, তারপর সাধারণ খরচ ছিল আমার 4,000 টাকা, তারপর আমি বীমা প্রিমিয়াম 1125 টাকা পেয়েছিলাম, দেন আমার লিগেল চার্জ ছিল 3,000 টাকা, সেটাও আমি যোগ করলাম। 900 টাকা ছিল আমার কুড়িনের হিসাব। তারপর এখান থেকে আমি 5,500 টাকা বিজ্ঞাপন যোগ করতেছি, আর হচ্ছে 3,000 টাকা ভ্রমণ খরচ যোগ করতেছি। টোটাল আমি পেয়ে গেলাম হচ্ছে 38,125 টাকা। 38,000
125 টাকা আমি পেয়ে গেলাম। এটা কি অবশ্যই আমরা কি বাদ দিব, মোট মুনাফা থেকে কি বাদ দিব, তাই এটা ব্র্যাকেট দিয়ে নিলাম। মোট মুনাফা থেকে যদি আমি 38,000 মানে মোট মুনাফা আমার ছিল 72,300, 72,300 থেকে যদি আমি 38,125 টাকা বাদ দেই, তাহলে আমার আসছে 34,175 টাকা। 34,175 টাকা, এটা কি আমার পরিচালন মুনাফা। এটা পেয়ে গেলাম আমরা পরিচালন মুনাফা। তার মানে অঙ্কে কি আমরা সেকেন্ড ধাপটাও কিন্তু করে ফেললাম পরিচালন মুনাফা পর্যন্ত। মোট মুনাফা, পরিচালন মুনাফা পেয়ে গেলাম। এখন আমার কাজ কি, শুধু দুইটা কাজ আছে। একটা হচ্ছে এটার সাথে আমরা যোগ করব অপরিচালন আয়, আর বাদ দিব কি অপরিচালন ব্যয়। তাহলে আমি অপরিচালন আয় লিখে টাইটেলটা দিলাম। এখন আমি দেখব এই অঙ্কে আমার অপরিচালন আয় কি কি ছিল। এখানে আমার অপরিচালন আয় ছিল হচ্ছে প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা ছিল 4,000 টাকা। তো আমি প্রাপ্ত বাট্টা দিয়ে লিখে নিতেছি প্রাপ্ত বাট্টা। এখানে আমি সরাসরি লিখতেছি 4,000 টাকা, কারণ এটার সাথে কোনো ক্যালকুলেশন ছিল না। এখন দেখো প্রাপ্ত বাড়ি ভাড়া কত দেওয়া আছে, 11,000 টাকা। ঠিক আছে, আমি লিখলাম এখানে প্রাপ্ত বাড়ি ভাড়া 11,000 টাকা, 11,000 টাকা। এটা আমি ভিতরে কেন লিখলাম, কারণ আমার সমন্বয় কিন্তু এখানে বলা ছিল, দেখো অব্যবহৃত মণিহারির পাশেই কিন্তু বলা ছিল কি 1 মাসের বাড়ি ভাড়া অনাদায়ী। ঠিক আছে, 1 মাসের বাড়ি ভাড়া কি অনাদায়ী, এই জিনিসটা আমরা তখন কি করে দিচ্ছিলাম। তাই আসো এই জিনিসটা আমরা আগে ভালো করে বুঝে নিই। এই যে প্রাপ্ত বাড়ি ভাড়া 11,000 টাকা বলেছে, আর এখানে সমন্বয় বলা হয়েছে 1 মাসে বাড়ি ভাড়া অনাদায়ী, তার মানে কি দেওয়া হয়নি। দেওয়া হয়নি কি 1 মাসের ভাড়াটা কি আমার দেওয়া হয়নি। তাহলে যেহেতু আমার তাহলে দেওয়া হয়েছে কয় মাসের বলতো, অবশ্যই 11 মাসের বাড়ি ভাড়াটাই দেওয়া হয়েছে। তো 11,000কে আমি যদি 11 দিয়ে ভাগ করি, প্রতি মাসে আমরা কত করে পাচ্ছি, 1,000 টাকা করে বাড়ি ভাড়া পাচ্ছি। তাহলে 1 মাসের বাড়ি ভাড়া আমার কি দেওয়া হয় নাই। তার মানে দেওয়া হয় নাই মানে এটা আমি অনাদায়ী নামেও লিখতে পারি এই হিসাবটাকে। এটাকে আমি বকেয়া বাড়ি ভাড়া হিসাবেও লিখতে পারি। আবার এটাকে আমি প্রাপ্য বাড়ি ভাড়া হিসেবেও কি লিখতে পারি। কত টাকা, 1,000 টাকা। কারণ আমার সমন্বয় সরাসরি বলা ছিল যে 1,000 টাকার কি বাড়ি ভাড়া কি অনাদায়ী রয়েছে, তার মানে আমি তখন পাইনি। তার মানে আমার প্রাপ্য বাড়ি ভাড়া দাঁড়ালো কত টাকা, 12,000 টাকা। ক্লিয়ার। এখন আমাদের দেখবো পরিচালন অপরিচালন আয় আর কি কি আছে। অপরিচালন আয় আমরা শুধু এই দুটো জিনিসই পেয়েছি, প্রাপ্ত বাট্টা আর হচ্ছে প্রাপ্ত বাড়ি ভাড়া। আমি যদি এই দুটো যোগ করে আঠারো কলমে নিয়ে যাই, তাহলে আমার এখানে হচ্ছে 16,000 টাকা। ঠিক আছে, এখন আমরা বাদ দিব হচ্ছে বাদ অপরিচালন ব্যয়। বাদ অপরিচালন ব্যয়, এই অঙ্কে আমার অপরিচালন ব্যয় কি কি ছিল। বিবিধ ক্ষতি নামে একটা এন্ট্রি ছিল 3600 টাকা। তো আমি লিখে নিচ্ছি এখানে বিবিধ ক্ষতি 3600 টাকা। এখানে আর কোনো এন্ট্রি নাই, কাজ নাই, তাই সরাসরি লিখে নিলাম। আর হচ্ছে আমার দেখো ব্যাংক জমাতিরিক্তের সুদ দেওয়া আছে। ব্যাংক জমাতিরিক্তের সুদ নামে একটা এন্ট্রি সরাসরি দেওয়া ছিল 10,000 টাকা। তো আমি এটা লিখে নিব ব্যাংক জমাতিরিক্তের সুদ 10,000 টাকা। এই দুইটা যোগ করে আমি পাচ্ছি কত, 13,600 টাকা, তাই না। তাহলে আমাদের আর কি কাজ আছে বলতো, আর কোনো কাজ নেই, শুধু আমরা ক্যালকুলেশন করব। পরিচালন মুনাফা কত আমার, 34,175 টাকা। এখান থেকে আমি যোগ করব অপরিচালন আয় 16,000 টাকা, এবং বাদ দিব হচ্ছে অপরিচালন ব্যয় 13,600 টাকা। বাদ দেওয়ার পর আমি পাচ্ছি 36,575 টাকা। এই তো 36,575 টাকা। এটাই হচ্ছে আমার এই অঙ্কের নিট মুনাফা। ঠিক আছে, তাহলে আমরা নেট মুনাফা পেয়ে গেলাম 36,575 টাকা।
আমি আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা কিন্তু অনেক ক্রিটিক্যাল ছিল, কারণ একই অঙ্কের মধ্যে আমরা অনেকগুলো ক্যালকুলেশন একসাথে করেছি। তাই বিশদ বিবরণের পোর্শনটা তোমরা বারবার দেখে নেবে, যেন কোনো জায়গায় ভুল না হয়, কারণ একটা জায়গায় ভুল গেলেই কিন্তু আর্থিক অবস্থার বিবরণে কিন্তু উত্তর মিলবে না। তো তোমরা প্লিজ এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এবং নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো উদাহরণ 5-এর মালিকানা সত্ত্ব বিবরণী আর হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।